দিস ইজ আনবিলিভেবল। এবং আমি বিএনপি নেতৃবৃন্দ এই সেন্সিটিভ ইস্যুতে এমন ভাবে খোলামেলা মানে বলা কতটা ক্ষতিকর বিএনপির জন্য, সেটা বিএনপি বুঝতে পারতেছে এই মুহূর্তে, বিএনপির যারা আছেন তারা। তবে এখানে সুখের বিষয় হলো বিএনপির অনেক নেতা কর্মী সরাসরি বিরোধিতা করে তার বহিষ্কার দাবি করতেছেন। একদম ফার্স্ট যে আমি আপনাদেরকে 100টা দেখাতে পারবো এখনই তারা দিছিল। আজকে যদি এই প্রবাসীরা এই কথাগুলো নিয়ে প্রতিবাদ জানায়, যদি বলে আমাদের কাছে ক্ষমা চাইতে হবে, নাইলে আমরা রেভিডেন্স পাঠাবো না, 3 থেকে 4 দিন, হায় 7 দিন এর মধ্যেই কিন্তু জানেন মাফ চাইতে হবে। কেউ রক্ষা করতে পারবে না ম্যাডাম আপনাকে, আপনার দলের যে প্রধান উনিও আপনাকে রক্ষা করতে পারবে না, বহিষ্কার করে দিবে। তো প্রবাসীদের চাপে বহিষ্কার করে দিবে, এই ধরনের কথা বললেন না ম্যাডাম। বিএনপি নেত্রী পাপিয়া প্রবাসীদেরকে নিয়ে বিরূপ মন্তব্য করেছেন, অর্থাৎ প্রবাসীকে তিনি খাটো করেছেন, অপমান করেছেন, কটূক্তি করেছেন। প্রবাসীদেরকে তিনি এই মন্তব্য করার পর সামাজিক যোগাযোগ মাধ্যমে তার বহিষ্কার নিয়ে আলোচনা উঠতেছে যে বিএনপি উচিত হবে তাকে দ্রুত বহিষ্কার করা, আর না হয়তোবা প্রবাসীরা বিএনপির দিক থেকে মুখ ফিরিয়ে নেবে। দর্শক, মোটামুটি হয়তোবা এই পাপিয়া যদি ক্ষমা না চায় তার বহিষ্কারটাও নিশ্চিত হয়ে যাবে, কারণ তার বিরুদ্ধে অলরেডি প্রবাসীরাও আন্দোলন এবং প্রতিবাদ শুরু করেছে। আমরা যদি আলোচনা শুনবো এম রহমান মাসুম ভাই এবং আরেকজন আলোচনা শুনলে বুঝতে পারবো যে এই বিএনপি বা রাজনীতিবিদরা প্রবাসীদেরকে নিয়ে কেন এত ক্ষোভ। যারা আওয়ামী লীগের দিন ক্ষমতা থাকা সত্ত্বেও প্রবাসীদেরকে নিয়ে এত বিরূপ মন্তব্য করেন নাই, কিন্তু বিএনপি নেত্রী কেন করলেন? চলুন আলোচনা করে শুনবো। আমাদের বিএনপি নেত্রী এবং তুখুর বক্তা সৈয়দা আসিফা আশরাফিয়া পাপিয়া, উনি সম্প্রতি প্রবাসীদেরকে নিয়ে একটি খুব বাজে মন্তব্য, যেটাকে আমরা বলি, বা এক ধরনের অপমান করেছেন, ভয়ঙ্কর অপমান করেছেন। প্রতিবাদ না করলেই নয়, এই জন্য করেছি। একটু আগে টিকটকে একটা ভিডিও দিয়েছি, আপনারা দেখে আসবেন গিয়ে। সেখানে এম রহমান মাসুম নামে আমার টিকটক অ্যাকাউন্ট, এটাতে থাকতে হয়, এই জন্য থাকা আপনাদের অনুরোধ দিই। লেডিস এন্ড জেন্টলম্যান, ওয়েলকাম টু দিস লাইফ। আমি বলে রাখি খুব তাড়াহুড়ার মধ্য দিয়ে আসি বিভিন্নভাবে। এই বিষয়টা দিয়ে বক্তব্য না দিলেও, কেননা ওয়েন আই কেম টু নো, ওর যখন আমি এই বক্তব্যটা দেখলাম, আই ওয়াজ লাইক শকড। মানে রাজনীতিবিদরা এতদিন ধরে রাজনীতি করা একজন ব্যক্তি এতটা স্টুপিড হতে পারে, এটা আপনি যদি উনাকে না দেখেন তাহলে আপনি বুঝতে পারবেন না। মানে প্রবাসীদের মতো এতটা পাওয়ারফুল একটা গোষ্ঠী, যারা নিজে উপার্জন করে দেশ পরিচালনা করে, তাদের নিয়ে কথা বলতে ওনার একটু বিবেকে বাঁধলো না বা বুক কাঁপলো না, যেটা রাজনৈতিক এবং একটা সোশ্যাল মিডিয়া প্রতিক্রিয়াটা কি হতে পারে। হাউ স্টুপিড শি ইজ। এবং আমার সন্দেহ লাগে প্রথমেই, আমি বলে রাখি, বিএনপির যারা দেখতেছেন, উনি বিএনপিকে রেপ্রেজেন্ট করেন কিনা, নাকি ইচ্ছাকৃতভাবে বা ইন্টেনশনালি বিএনপিকে বিতর্কিত করা প্রবাসীদের কাছে এই কাজটা উনি করেছেন। আওয়ামী লীগের মতো মানে দলের মানুষও প্রবাসীদেরকে নিয়ে কথা বলার আগে বারবার চিন্তা করতো ফেসিস্ট গভর্নমেন্টের অধীনেও। এই সময়ে সে ভদ্রমহিলা যেভাবে প্রবাসীদেরকে নিয়ে বললেন, তার মতো স্টুপিড এবং মূর্খ পলিটিশিয়ান আর হতে পারে কিনা। এবং রাষ্ট্রদ্রোহী নয়, দেশদ্রোহী, বিএনপি দ্রোহীও বলতে পারেন আপনি এই জায়গা থেকে। এটার প্রতিবাদ করতেই হবে, কেননা অনেক বছরের পর বছর প্রচেষ্টার ফসল আমরা গড়ে তুলতে যাচ্ছি প্রবাসীরা। আমি আপনাদেরকে বলে রাখি, আপনারা জানেন যে আমি প্রবাসীদেরকে নিয়ে মূলত কাজ, রাজনীতির বাইরেও আমি প্রবাসীদেরকে নিয়ে কাজ করি। এটা আমার অনেকের সাথে আমার একটা পার্থক্য, কেননা পার্টিকুলারলি মধ্যপ্রাচ্যের প্রবাসী যারা আছেন তাদেরকে নিয়ে, কেননা এখানে আমার ইমোশন এবং আবেগ জড়িত তাদের প্রতি। এবং ভদ্রমহিলা উনি প্রবাসীদেরকে নিয়ে মন্তব্য করেন। দেখেন, আমি যখন দেশে গেলাম, আমি আমার অনেক মানুষের সাথে দেখা করতে পারি নাই। কেন পারি নাই? শুধুমাত্র ওই লেভেলের যোগাযোগ, সরকারের লেভেলের যোগাযোগ এবং দেখা করা বা কানেকশন বা তাদের সাথে বক্তব্যগুলো উপস্থাপন করার জন্য। জুম্মা মুবারক, থ্যাংক ইউ। 2টার সময় আমার জুম্মা। সেকেন্ডটা আমি আপনাকে বলি, আমি চেষ্টা করেছি সবার কাছে আমার বক্তব্যটা রাজনৈতিক বক্তব্য প্লাস প্রবাসীদের পক্ষে বক্তব্যগুলা দিয়ে আসছে। এক্স্যাক্টলি দিয়েছি, কোনো রাগ ডাক নাই, যেভাবে বলার এভাবে বলেছি। অনেকে মুখের দিকে তাকিয়েছিলেন, শুনেছেন। আমি আপনাদেরকে বলি, অবশেষে ডক্টর মোহাম্মদ ইউনূস গভর্নমেন্ট সিদ্ধান্ত নিয়েছেন তারা প্রবাসীদের বিষয়ে, এবং শুরু থেকে তারা প্রবাসীদের প্রতি আন্তরিক আসলেন। যদিও আমরা মনে করি যে যা যা পাওয়ার জিনিস আমরা 100% আমরা এখনো পাই নাই মানে সরকারের কাছ থেকে, বাট তারা চেষ্টা করেছেন। এখানে কোনো কমতি আছে বলে আমার কাছে মনে হয় নাই, লেডিস এন্ড জেন্টলম্যান। তো বিষয়টা শুনেন, এর মধ্যে ভোটাধিকার প্রবাসীদের অন্যতম। মধ্যপ্রাচ্যে অর্থাৎ
মানে মানুষের অর্থাৎ বিদেশ গমনের ক্ষেত্রে প্রসেসটাকে সহজীকরণ এবং কম মূল্যে সিন্ডিকেট বাণিজ্য মুক্ত হয়রানি মুক্ত ব্যবস্থাটার দাবি আমরা করে আসছি অনেক দিন থেকে প্রবাসীদের আপনার সরকারের কাছে। বর্তমান সরকার তার ব্যতিক্রম নয়, এরা শুনে নাই রাজনৈতিক দলগুলো, বাট ওনারা গুরুত্ব দিয়েছেন এই বিষয়টাতে। প্রবাসীদের ভোটাধিকার বিষয়ে সরকার সঠিক সিদ্ধান্ত নিয়েছেন। সরকারের বিষয়ে গণশুনানি করেছিলেন। আমি আপনার শুনি আমি বলতে চাইনি, কেননা বললে যেটা হবে অনেকে কষ্ট পাবেন এবং দলের ক্ষতি হবে বলে আমি কথাগুলো আপনাদের সামনে প্রকাশ করতে চাইনি। আমি শুনে এসেছি এটা। অনেক দল প্রবাসীদের ভোটাধিকার নিয়ে, যিনি নির্বাচন কমিশনার স্যারের সাথে দেখা করেছি, অনেক আন্তরিক এ বিষয়ে, অনেক নির্বাচন কমিশনারদের সাথে আমরা দেখা করেছি, এর মধ্যে নাম বললাম না, যিনি দায়িত্বপ্রাপ্ত বর্তমানে প্রবাসী বিষয়ে সম্পূর্ণ দায়িত্ব দেওয়া হয়েছে নির্বাচন কমিশনারের পক্ষ থেকে এটাকে ডিল করার এবং এই মেকানিজমটাকে তৈরি করার, তারা একটা গণশুনানি করেছিলেন প্রবাসীদের ভোটাধিকার বা প্রবাসীদের বিষয়ে আপনার নির্বাচন কমিশনের বিভিন্ন রাজনৈতিক দলের পক্ষ থেকে। দুটো রাজনৈতিক দল সরাসরি প্রবাসীদের ভোটাধিকারের বিষয়ে আপনার বিরোধিতা করেছেন এবং এই বিষয়ে আপনার এটা যত নিরুৎসাহিত করা যায় ততটুকু নিরুৎসাহিত করে এসেছেন নির্বাচন কমিশনে গিয়ে প্রবাসীদের। এবং উনিরা আমরা থেকে বলছিলেন যে আপনাদের এই নেতৃবৃন্দ যারা আছেন তারা আপনাদের পাবলিকলি বলেন একটা, আমাদের এখানে বলে এসে বলেন কমপ্লিটলি বিপরীতটা। এটার প্রমাণ আমরা পেয়েছি অনেক ক্ষেত্রে। আমি নাম বলতে চাইনি, আজকে পাপিয়া এই নামটা উনি নিজেই প্রকাশ করে দিয়েছেন, মানে যে উনি বিরোধিতা করেছেন। দিস ইজ আনবিলিভেবল, শকিং নিউজ। মানে আমরা যাদেরকে মনে করি তারা আমাদের সাথে ছিলেন বা আমরা তাদের জন্য আছি এখনো, তারা আমাদের বিরোধিতা করেন। তারা প্রবাসীদের, আপনি কল্পনা করেন উনি কিভাবে, উনার কতটা ক্ষোভ প্রবাসীদের উপরে। আই হ্যাভ নো আইডিয়া ওয়াই উনার এত ক্ষোভ কেন প্রবাসীদের উপরে, রাইট? এটা আমি বুঝলাম না। মানে উনি প্রবাসীদের বিষয়ে আমি এই জিনিসটা বুঝতে পারলাম না যে উনার এত ক্ষোভ কেন প্রবাসীদের উপরে। এবং যেভাবে উনি বলছেন মনে হচ্ছে প্রবাসী তার সবচেয়ে বড় শত্রু এবং তার রাজনৈতিক ক্যারিয়ারের জন্য সবচেয়ে বড় বাধা এই মুহূর্তে প্রবাসীরা। দিস ইজ আনবিলিভেবল। এবং আমি বিএনপি নেতৃবৃন্দ এই সেন্সিটিভ ইস্যুতে এমন ভাবে খোলামেলা মানে বলা কতটা ক্ষতিকর বিএনপির জন্য, সেটা বিএনপি বুঝতে পারতেছে এই মুহূর্তে, বিএনপির যারা আছেন তারা। তবে এখানে সুখের বিষয় হলো বিএনপির অনেক নেতাকর্মী সরাসরি বিরোধিতা করে তার বহিষ্কার দাবি করতেছেন। একদম ফার্স্ট যে আমি আপনাদেরকে 100টা দেখাতে পারবো এখনই তারা। এটা হচ্ছে সুখের বিষয়। ওনার বক্তব্য আমরা শুনি কতটা বিবেকহীন, মূর্খতা কোন পর্যায়ে গেলে এই সময় এসে এই বক্তব্য দিতে পারেন। উনার দেখেন উনি এখন আমার সন্দেহ লাগে উনি কি বিএনপিকে রিপ্রেজেন্ট করেন নাকি আর কোন দলের পারপাস বা বিএনপির খারাপ জিনিস উনি রিপ্রেজেন্ট করেন। কেননা এটা যে একটা প্রতিক্রিয়া আছে, একবারও কি উনি ভাবেননি যে এটা একটা সিরিয়াস প্রতিক্রিয়া। মনে রাখবেন প্রবাসীরাই নেতা বানায়, প্রবাসীরাই আপনাকে সুরে ফেলে দিবে। সবচেয়ে অ্যাক্টিভলি এঙ্গেজড ইন পলিটিক্যাল পার্টিসিপেশন, পলিটিক্যাল এই মেকানিজমে এই প্রবাসীরা। উনি এই কথাগুলো বলে আসছেন। এবং আমি যখন শুনলাম যে আমাদের রাজনৈতিক দল যাদের উপর আমরা ভরসা রাখি, মনে করি তারা আমাদের পরিবর্তন আনবেন, তারা প্রবাসে থেকেছেন, প্রবাসে জীবন রক্ষা করেছেন, দলকে বাঁচিয়েছেন, তারা প্রবাসীদের ভোটাধিকারের বিপক্ষে। আমি তো আবার শকড যে এটা কিভাবে মানে সম্ভব হতে পারে। এটা আমি শুনেছি। এই ধরনের দ্বিচারিতা, এই ধরনের ডাবল স্ট্যান্ডার্ড মুনাফিকি হতেই পারে না। এটা আমি শুনে এসেছি। আমি সরি, আমি এটা বলি নাই কারণ দলের ক্ষতি হবে এই জন্য, নেতা যিনি আছেন তার ক্ষতি হবে এই জন্য, কারণ প্রবাসীরা আক্রমণ করবে তাকে। উনি রাগটাক না করে এটা প্রকাশ করে দিয়েছেন না আমরা এর বিরোধিতা করতেছি বর্তমানে। ওয়াই? দ্য কোয়েশ্চন ইজ ওয়াই। এটা এর মানে কি আপনি মনে করেন যে প্রবাসী যারা আছেন তারা আপনাদের পক্ষে না? কেন আপনি এটা ভাববেন? এটা আওয়ামী লীগ ভাবতে পারে, বিএনপি এটা ভাববে কেন? কম বেশি তো সবারই আছে এখানে। বাট উনার কি সমস্যা আমি বুঝলাম না। উনার যে এরিয়াতে সেখানে কি প্রবাসী ভোটার বেশি? আমি আবার রেমিটেন্স শাটডাউন হবে? না না, দিস ইজ আনবিলিভেবল। একজন কমন সেন্স থাকলে একজন নেতা বা যিনি এমপি হবেন এগুলো বলতে পারে না এখন। দিস ইজ লাইক বিয়ন্ড বিলিভ। উনি কেন বললেন এবং কিভাবে বলেছেন শুনেন, ভাষাগুলো শুনেন। ভোটাররা রেমিটেন্স দেয়, তো তাদের পরিবারের জন্য তারা টাকা পাঠায়। তাদের প্রবাসী ভোটাররা রেমিটেন্স দেয়, তো তাদের পরিবারের জন্য তারা টাকা পাঠায়। তাদের পরিবার ভিটামাটি বিক্রি করে ছেলেকে বিদেশ পাঠায়, তো সে তার দায়িত্ব আছে তার পরিবারকে টাকা পাঠানোর। তার জন্য বাংলাদেশের রাজনীতিতে অংশ দিতে হবে, ভোটার বানাতে হবে। কে বলছে? বাংলাদেশের সুখ দুঃখ একটা নিরাপদ জায়গা থেকে তারা প্রতিবাদ করে। আমাদের মতো রং পানি থেকে, রিমান্ড থেকে, লোহার রড থেকে থেতলা করা আর পুলিশ পিটানি আর
দিনের পর দিন 40 দিন 50 দিন থানা ও থানা করে বেঞ্চের উপর বসায় রেখে রিমান্ড কার্যকর করা, এগুলো কি প্রবাসী ভোটাররা কখনো তারা কি ভুক্তভোগী? তো ভুক্তভোগী না তো ভোটের ভুক্তভোগী হতে যাবে কেন? ভোটের অংশটা হতে যাবে কেন? এগুলো মাঠ থেকে কি সুপারিশ আসে? আচ্ছা, শুনলেন আপনারা কি বিভৎস। ওয়াও, ক্যান বিলিভ ইট। উনি বলছেন কি যে আমরা মার খাই, আমরা সবকিছু করি। আপনারা মার খান কেন? আপনাদেরকে মার খাই কেউ বলেছে? কারণ আপনারা অনেকে চুর, প্রতারক, বাটপার, চাঁদাবাজি করেন, টেন্ডারবাজি করেন, টাকা পাচার করেন, ভোট চুরি করেন, কেন্দ্র দখল করেন, দুর্নীতি করেন, কথা দিয়ে কথা রাখেন না, এই জন্য তো মার খান। প্রশ্ন হলো, আওয়ামী লীগের সময় কি যারা এই কাজগুলা করেছেন তারা মার খেয়েছেন? নো, আওয়ামী লীগ ফেসিস্ট ছিল, ওইটা ভিন্ন গল্প। আপনারা মার খান, মার যাতে খাইতে না হয় এই ব্যবস্থা কেন করলেন না? ক্ষমতা তো 3 বার ছিলেন, কেন করলেন না তখন? কেন করলেন না? এটা কেন করলেন না যে ভালো কাজ করলে মার খাবেন না? আপনি মার খান। প্রবাসীরা দেশ ছেড়ে বিদেশে যায় দেশের উন্নতির জন্য, তার পরিবারের উন্নতির জন্য। পরিবারের উন্নতি, তাহলে ওই বেকার যে মানুষ আছে তাকে আপনি মানে কর্মসংস্থান দিতে পারলেন না। তার কর্মসংস্থানের টাকা চুরি করেন, আপনারা চুরি করে টাকা পাচার করেন। আপনি যে আপনার পরিবারের আপনি কিভাবে চলেন এটা আমি জানতে চাই আপনাকে। আপনার পরিবারের মানে ভরণ পোষণের আয় এবং ব্যয়ের সোর্সটা আপনাদেরকে দেখান। আপনি কিভাবে, এখন তো আপনি প্রায় 20 বছর ধরে আপনি এমপি না। হাউ ডু ইউ সাপোর্ট ইউরসেলফ? এমপি ছিলেন, আপনার স্বামী ছিলেন, হারুন ভাই উনি ছিলেন, রাইট? আপনি কিভাবে করেন, মানে আপনার সংসারটা আপনি কিভাবে নিয়ন্ত্রণ করেন? আচ্ছা, গেল একটা জিনিস। তো আপনি বলছেন প্রবাসীরা আপনি রাজনীতি করেন, মার খান কেন? আপনাকে আমরা বলেছি রাজনীতি করার জন্য? বলেছি না। আপনি মনে করেন ইউ হ্যাভ টু কন্ট্রিবিউট ইয়োরসেলফ, আপনি তো আপনার জন্য রাজনীতি করেন না? যদি নাই করতেন তাহলে রাজনীতি পেশা হতে পারে না। বেতন নিলেন, বেতন ফেরত দেন, বেতন ফেরত দেন। আপনি যে সুবিধা নিলেন, আপনি ফ্ল্যাট নিলেন, প্লট নিলেন, বেতন নিলেন, সরকারি সুবিধা নিলেন, গাড়ি নিলেন, আপনি নিলেন, আপনার স্বামী নিল, সবই নিল, দেন, ফেরত দেন, দিবেন ফেরত। যদি রাজনীতি এটা পেশা না হয়ে থাকে তাহলে এটা তো অবৈতনিক হওয়ার কথা, তাহলে আপনি ফেরত দেন। কেন দিবেন না? আপনি বলবেন আমি দেশের জন্য কাজ করি। ঠিক প্রবাসীরা একইভাবে কাজ করে, যদিও সে তার ব্যক্তি নিজেকে সাপোর্ট দেয়, ইভেনচুয়ালি এই টাকাটা, এই যে শাড়ি পরেছেন আপনি, যখন পরতেন, গাড়ি আনতেন, ওই তার টাকায়। কারণ আপনারা $100 বাংলাদেশে আনার ক্ষমতা আপনাদের কোন রাজনীতিবিদদের নেই, বরং এটা এই প্রবাসীদের পাঠানো টাকাটা কিভাবে এখান থেকে লুটপাট করে পাচার করা যায় সেটাই আপনারা করেছেন। আপনারা যে দলের হন না কেন এই কাজটাই তো আপনারা করেছেন। আপনি মানে কি দলে বক্তব্য দেন এগুলা যে আমরা মার খাই? আপনারা মার খান কেন? মার না খাওয়ার এই পরিস্থিতি সৃষ্টি করে দিলেন না, করলেন না, কারণ ক্ষমতা থাকতে হবে। আর ক্ষমতায় রাজনীতি করে ক্ষমতায় যান, মিষ্টি খান, মধু খান, কে খায়? প্রবাসীরা খায় না আপনারা খান? তখন মধু খাইতে তখন মনে থাকে না? মধুতে 20 বছর খেয়েছেন, 3 বার এমপি হয়েছেন, 2 বার এমপি হয়েছেন, খেয়েছেন, কাউকে শরিক করেছিলেন তখন? বরং যে কাজটা করার সে কাজটাই তো করেন নাই, খাবি খার টাকা মেরে খেয়েছেন। আপনার টাকা 1 টাকার, আপনার 100 টাকার প্রজেক্ট করেছেন 10,000 টাকা দিয়ে, এগুলো মনে নাই? সুবিধা নিবেন, সবকিছু করবেন, টাকা পাচার করবেন, বাড়ি বানাবেন, প্লট নিবেন, ফ্ল্যাট নিবেন, সবকিছু নিবেন, আর মামলা খাবেন না দুর্নীতি করার পরে, অপরাধ করার পরে? এটা তো হতে পারে না। উদাহরণ কি দেন, কি যুক্তি দেন এগুলা? আর প্রবাসীরা মানে বাংলাদেশের নাগরিক না? এরা কি বাংলাদেশের নাগরিক না? What kind of nonsense question is this? এরা কি বাংলাদেশের নাগরিক না? সে বিদেশে গেল, ধরো আমি বিদেশ থেকে আগামীকালকে চলে আসলাম, আমি ভোট দিতে পারবো না? আমার ভোট দেওয়া উচিত নয়? What is this? এই হলো আমাদের বর্তমান রাজনৈতিক ব্যবস্থা। It's a byproduct of our damaged and dysfunctional politics, ladies and gentlemen. It's a shame. These are our politicians and they will be your MP even though. এবং কল্পনা করতে পারেন এরা আপনাদের এমপি হবে, এবং এই মানুষগুলাই, এই সাইকোলজির মানুষগুলা আপনাদের এমপি হবে, সংসদে যাবে আপনাদেরকে রিপ্রেজেন্ট করার জন্য। This is danger. And we going through this dangerous process, ladies and gentlemen. এবং কল্পনা করতে পারেন মানে কিভাবে সে প্রবাসীদেরকে টার্গেট বানিয়ে ফেলছে। মনে হচ্ছে এরা বাংলাদেশি না, মানে এরা দেশের কেউ না, এরা ওয়েস্ট অফ বাংলাদেশ। মানে এদের আবার কিসের অধিকার? তাদের অধিকার দিতে হবে না, তারা তাদের জন্য যায়। তারা যদি তাদের জন্যই যায় তো তাদের পাঠানো রেমিটেন্স রিজার্ভে যোগ না করে, রিজার্ভ দেখান দেখি, দেউলিয়া, ব্যাংক্রাপ্ট টুমরো বাংলাদেশ উইল বি ডিক্লেয়ার্ড ব্যাংক্রাপ্ট। আপনার মতো পাপিয়া, ওই যে ঢাকা শহরের যে আপনার যে এই যে কি বলে এটাকে, ড্রেন আছে না, বিষাক্ত ড্রেন, দূষিত পানি যায়, সেখানে পড়ে মরবেন, কাপড় পরতে পারবেন না। ওই ক্ষমতা বা যোগ্যতা আপনাদের নেই।
এই প্রবাসীরা যদি টাকা না পাঠায়, দ্যাট ইজ দ্য বটম লাইন। আর বলে কি উনি দেখেন, মানে এরা যদি টাকা না পাঠায়, এরা যদি বিদেশে না যায়, শাড়ি যেটা পরেছেন, সংসদে যে বাতি জ্বালান, ওই বাতিও জ্বলবে না কখনো। অন্ধকার থেকেও বক্তব্য দিতে পারবেন না। তাকাব্বরি আর গলাবাজি যেগুলো করেন আপনারা রাজনীতির নামে, বিবৃতিবাজি, সেটা চলবে না তখন। সুতরাং রেসপেক্ট এক্সপেট্রিয়েটস, প্রবাসীদেরকে রেসপেক্ট করতে শিখুন। এ দেশ ঠিক আছে এদের উপর ভরসা করে। $30 billion রিজার্ভ রাইট নাও, এবং এই রিজার্ভ না থাকলে বাংলাদেশ সাপোজ টু বি declared a bankrupt country. We are not, even though the macro economy is doing great. Why? Because of these expatriates. Do you understand this stuff? এবং আপনি একজন অ্যাডভোকেট, আপনি নাকি একজন লয়ার। I have a doubt about your certification, because একজন যার এদের ন্যূনতম সার্টিফিকেটটা আছে, এই ধরনের স্টুপিড কাজ করতে উনি বলতে গেলে হয়তো বলতে পারতো এটা একটা কমপ্লেক্সিটি আছে, লেটস সি ক্যান ইউ ডু দ্যাট, আর উই এবল টু ম্যানেজ ইট or accommodate this mechanism. Yeah, there is question can be asked, but কিভাবে বলতেছে এরা তাদের জন্য যায়, এদের তো আমাদের কোনো দায়িত্ব নাই। উনি যদি এমপি হয়, আপনাদের প্রবাসীদের বিষয়ে, আপনার ওই তার এলাকার প্রবাসীদের কি হতে পারে, জাস্ট থিঙ্ক অ্যাবাউট দ্যাট লেডিস এন্ড জেন্টলম্যান। এটা অগ্রিম জানিয়ে গেলাম কতটা বিপজ্জনক হতে পারে ওনার কর্মকাণ্ড, প্রবাসীদের বিরুদ্ধে যেতে পারে, সেটা মনে রাখবেন আপনারা প্রবাসী যারা আছেন। কেননা উনি একটা সিস্টেমের বিরুদ্ধে কথা বলতে না, একটা সিস্টেম যুক্তি দেখাতে পারে, কিন্তু যেভাবে প্রবাসীদেরকে অ্যাটাক করেছেন তাদের কোনো কন্ট্রিবিউশনস নাই। অথচ প্রবাসী ছাড়া বাংলাদেশ একটা ফকিরের রাষ্ট্র, ওভারনাইট ফকিরের রাষ্ট্র, ভিক্ষুকের জাতি। কেননা আমরা যে ধরনের, কারণ গার্মেন্টস ইন্ডাস্ট্রি, আবার বলছি প্লাস মাইনাস করলে গার্মেন্টস ইন্ডাস্ট্রিতে আমরা মাইনাসে আছি সত্য কথা বলতে গেলে। কিন্তু কেননা তারা $42 billion যদি খরচ করে আনে, $41 billion তারা খরচ করে। দুর্নীতি, লুটপাট, টাকা এবং টাকা লোন নেওয়া ব্যাংক থেকে, শুধু বাংলাদেশের টাকায় কই দিয়ে কই বাজে, রাইট? আর প্রবাসীর একটা মাত্র খাত, we pay $0 or spend $0 to bring $1 million. Trust me, this was that way. এবং এই জায়গাতে ওনার বক্তব্য আই এম শকড। উনি বিএনপিকে রিপ্রেজেন্ট করেন। আমি বিএনপির জনাব তারেক রহমান, আপনার প্রতি অনুরোধ, ইউ গট টু ইনভেস্টিগেট হার স্টেটমেন্টস, বিকজ ইটস নট এ গুড সাইন ফর বিএনপি। এটা কি বিএনপির বক্তব্য কিনা আমরা জানতে চাই। কেননা আর আপনারা যদি মনে করেন আওয়ামী লীগের মতো যে প্রবাসীরা আমাদেরকে ভোট দেবে না, এদের কোনো অধিকার নেই, এটা একটা মারাত্মক রং ডিসিশন হবে। কেননা প্রবাসীরা ভোট দিবেই এবার। প্রবাসীদের ভোটাধিকার ছাড়া বাংলাদেশে কোনো নির্বাচন হতে দেওয়া হবে না। দ্যাট ইজ দ্য বটম লাইন। হবে না। এখন আপনি মনে বলবেন আপনি কিভাবে আটকাবেন? উই নো হাউ টু স্টপ ইট। উই হ্যাভ দিস পাওয়ার অ্যান্ড অথরিটি অ্যান্ড উই ক্যান ডু ইট অ্যান্ড উইল ডু ইট। বাট থ্যাঙ্কস টু দ্য গভর্নমেন্ট, দিস গভর্নমেন্ট, তারা এটা করতেছেন এবং তারা করবেন। যদিও বাংলাদেশ জাতীয়তাবাদী দল আনুষ্ঠানিকভাবে ভোটাধিকার নিয়ে বিরোধিতা করে চলে এসেছেন, গিয়ে নির্বাচন করে, নাম বলে দিলাম আজকে, সরি, যা হয় হবে, বলতে চাইনি, দলের ক্ষতি হবে, যেহেতু উনি নিজেই এটা প্রকাশ করেছেন। তাহলে আমি এখানে লুকিয়ে লাভ কি? আমি জানতাম প্রথম দিন থেকে, 10 দিন আগেই জেনেছি, আমি 15 দিন আগে জেনেছি, কিন্তু আমি বলি নাই। আমি মনে করেছি যা ভোটাধিকার আমরা তো পেয়েই যাচ্ছি, তাক এটা দলের ক্ষতি হবে। আমি আপনাদের, যেহেতু উনি নিজেই প্রকাশ করেছেন, আমি এটা বলেই দিলাম, জাতীয়তাবাদী দল থেকে আপত্তি আছে প্রবাসীদের ভোটাধিকার নিয়ে। দ্যাট ইজ দ্য বটম লাইন। আই এম সরি টু সে দ্যাট এন্ড আই ডু অ্যাপোলোজাইজ গাইজ। বিএনপি যারা আছেন, আই হ্যাভ টু টেল ইউ দ্যাট বিকজ শি ইজ দ্য ফার্স্ট পারসন হু কেম ফরওয়ার্ড and expose this story, and that is that there is no point to hide it, and that's what exactly I'm doing right now. উনারা বলে এসেছেন প্রবাসীদের ভোটাধিকার এটা একটা জটিল প্রক্রিয়া হবে, এটা chaos সৃষ্টি করবে, এটা কোনো দরকার আছে বলে তারা মনে করেন না। This is the statement that they placed before the election commission. That is the bottom line, ladies and gentlemen. So ভালো থাকবেন। আমি অন্য সময় নিশ্চয়ই কথা বলার চেষ্টা করব। এখানে আবারও বলে রাখি, প্রবাসীদের ভোটাধিকার ছাড়া এই আগামী যে ইলেকশন, এই ইলেকশন আমরা মানব না। এবং এই ইলেকশন বাংলাদেশে প্রবাসীদের ভোটাধিকার নিশ্চিত ছাড়া আগামী ইলেকশন করতে দেওয়া হবে না, হতে দেওয়া হবে না। সকল প্রবাসীদেরকে ঐক্যবদ্ধ থাকার আহ্বান জানালাম, অনুরোধ জানালাম। মনে রাখবেন, আপনাদের টাকা দিয়ে এরা চলাফেরা করে, আর এরা আপনাদের দেশে বসে বসে এই ধরনের আপনার গুটি নাচায়। এদেরকে এই দুর্বৃত্তায়িত রাজনৈতিক পরিবেশে হস্তক্ষেপ করার অনুরোধ জানাচ্ছি প্রবাসীদেরকে। এবং আমি বলে রাখি, আমি গর্ব করে বলতে পারি, 7 থেকে 8 বছর আগে আপনাদের প্রবাসীদেরকে সবসময় বলে আসছিলাম রাজনৈতিক প্রক্রিয়া অংশগ্রহণ করুন, আপনারা করেছেন। আজকে প্রত্যেকটা প্রবাসী ঘুম থেকে উঠেই
বাংলাদেশের রাজনীতি নিয়ে মাথা কামায়, এটা গুড সাইন। আমরা চেয়েছিলাম এটা, এবং আপনারা এটা করেছেন। আবারও বলছি, রাষ্ট্র সংস্কারে আপনারা মনোযোগী হন এবং আপনারা ঐক্যবদ্ধভাবে রাষ্ট্র সংস্কারে আপনারা হাত দেন। কেননা বাংলাদেশের রাজনৈতিক দলগুলো যে পরিবর্তন বা সুশাসন আপনারা চাচ্ছেন, ম্যাক্সিমাম সেটা চায় না। তারা চায় একটা দুর্নীতিগ্রস্ত রাজনৈতিক ব্যবস্থা, যে ব্যবস্থায় তারা লুটপাট করবে আর তাদের বংশ 14 জেনারেশনকে তারা প্রতিষ্ঠা করবে। আর আপনারা সেই গোলামের জাতি, ভিক্ষুকের জাতি, এবং তাদের অধীনস্থ হয়ে মানে যেভাবে আসেন, যেভাবে অন্ধ করে রেখেছে তারা, এভাবে তারা রাখতে চায়। এটা যেন আর না হয়, পুনরাবৃত্তি না হয়। ইফ ইউ ফেইল দিস টাইম, ইউল বি ফেইলড ফর এভার। ডোন্ট ফরগেট দ্যাট। মনে রাখবেন, এই সরকারের অধীনে যদি অধিকার এবং সুশাসনের সংস্কারের বিষয়ে প্রতিষ্ঠা করতে না পারেন, আপনাদের আর কখনোই পারবেন না। কেননা আগামী ইলেকশন নেক্সট 50 বছর, যেভাবে 1971 পর থেকে 54 বছর আমরা পরিচালিত হয়েছি, ঠিক আগামী ইলেকশনের পরে আরো 50 বছর যাবে। কেননা বিপ্লবীরা প্রতিদিন বিপ্লব করে না, 50 বছর একটা বিপ্লব হয়েছে। And if we fail to catch and get the benefit out of it, we'll never be able to do that. Let's not forget that. এটা আমি বলে রাখলাম। সুতরাং this election is very crucial for us. এই ইলেকশনে যেন ভোটের অধিকার নিশ্চিত হয় সবার, এটা যেন ফাইট করতে হবে। প্রয়োজনে গড়ে গড়ে লাঠি নিয়ে মাঠে নামতে হবে ভোটের অধিকার প্রতিষ্ঠা করার। যদি আমরা ভোট দিতে পারি, আপনি নিশ্চিত করে আমি বলতে পারি, এই যে চাঁদাবাদী দেখেন, টাকা পাচারকারী দেখেন, খুন খারাপি দেখেন, তাকাব্বুরি দেখেন, মিথ্যার বেসাতের রাজনীতি দেখেন, চরম দুর্নীতিগ্রস্ত রাজনীতি দেখেন, এটার থেকে উত্তরণের পথ হয়তো আমরা খুঁজে বের করতে পারবো। If we fail this time, we'll be failed forever. There is no room for it. And therefore, please come forward and raise your voice and participate in this process and get your country back from this evil force of thugs. Have a blessed day. See you next time. Assalamu alaikum. আসসালামু আলাইকুম। এক রাজনীতিবিদ ভোটের জন্য পাহাড়ি এলাকায় গেছে, একেবারে ভিতরে ঢুকে গেছে। ওইখানে কিছু বসতি ছিল, ওদেরকে ডাকছে, সবাই আইসা হাজির, বলতেছে যে আমি ভোটের জন্য আসছি, আপনাদের কোনো প্রবলেম থাকলে আমি সেটা সলভ করব, আপনাদের কি কি প্রবলেম আছে বলেন। গ্রামবাসীর মধ্যে থেকে একজন আগে আসছে, মুরব্বী, উনি বলতেছে আমাদের 2টা প্রবলেম। যে প্রথম প্রবলেম কি, রাজনীতিবিদ জানতে চাইছে। যে প্রথম প্রবলেম হয়েছে আমাদের এখানে একটা হাসপাতাল আছে, কিন্তু কোনো ভালো চিকিৎসা নাই, কারণ কোনো ভালো ডাক্তার নাই। আর দ্বিতীয়টা বলতে গেছে যখন থামায়া দিছে, যে নো ওইটা পরে শুনবো, আমি প্রথমটা আগে সলভ করি। সঙ্গে সঙ্গে টেলিফোন উঠাইয়া ফোন করছে, হ্যালো, যে এই গ্রামে 15 জন ডাক্তার চাই, এখানে হাসপাতাল আছে, চিকিৎসার ব্যবস্থা নাই, ডাক্তার চাই, আপনারা এটা লিখিত রাখেন, আমি নির্বাচনে পাশ করার সঙ্গে সঙ্গে এই হাসপাতালে 15 জন ডাক্তার পাঠাইতে হবে। তারপরে বলতেছে যান, আপনি এই প্রবলেম সলভ, সামনেই নির্বাচন, এই নির্বাচনে আমি পাশ করে আইসা আপনার এই প্রবলেম সলভ করে দিব। ও হ্যাঁ, দ্বিতীয় প্রবলেমটা জানি কি সেটা বলেন, সেটাও আমি সলভ করব। বলে স্যার, দ্বিতীয় প্রবলেমটা হয়েছে আমাদের এই গ্রামে কোনো নেটওয়ার্ক নাই, কোনো নেটওয়ার্ক কাজ করে না, আমরা মোবাইলে কারোর সাথে কথা বলতে পারি না। সবাই তখন হাসতেছে, আর ওই রাজনীতিবিদ বুঝছেন ওদের দিকে তাকায় রয়েছে, যাই হায় কোথায় এইসব ধরা খাইলাম। এইটা একটা গল্প ছিল ভাই, গল্প। আজকাল পাবলিক অনেক চালাক, বুদ্ধিমান, ধরা খায় যাবেন তো যারা ভুল রাজনীতি করবেন। আমার মেসেঞ্জারে প্রবাস থেকে অনেক ভাই বোন পাঠাইছে একটা ভিডিওটা আপনাদেরকে দেখাই, এটা নিয়ে কথা বলতে হবে। ওই যে থাম্বনেলে দিছি, প্রবাসীরা কি রোহিঙ্গা নাকি ভাই? হ্যাঁ, কারণ কি এ ধরনের কথা বলা? ম্যাডাম, আপনি কেন এই ধরনের কথা বললেন? শুনেন কথাগুলো। রেমিটেন্স দেয়, তো তাদের পরিবারের জন্য তারা টাকা পাঠায়, তাদের পরিবার ভিটামাটি বিক্রি করে ছেলেকে বিদেশ পাঠায়, তো সে তার দায়িত্ব হচ্ছে তার পরিবারকে টাকা পাঠানো। তার জন্য বাংলাদেশের রাজনীতিতে অংশ দিতে হবে, ভোটার বানাতে হবে। কে বলছে? বাংলাদেশের সুখ দুঃখ নিরাপদ জায়গা থেকে তারা ভোটার বানাইতে হবে কেন? হ্যাঁ, কে তারা? বাংলাদেশের আর পুলিশ পিটানি, দিনের পর দিন 40 দিন 50 দিন এখানে ওখানে করে বেঞ্চের উপর বসা থেকে রিমান্ড কার্যকর করা, এগুলো কি প্রবাসী ভোটাররা কখনো তারা কি ভুক্তভোগী? তো ভুক্তভোগী হয়তো ভোটের ভুক্তভোগী হতে যাবে কেন? বুঝছেন উনি কি বলতে চাইছে? যে আমরা থানা পুলিশ দৌড়াদৌড়ি করছি, আমাদের লোক বাড়ি খাইছে পাচার মধ্যে, আমরা 15-16 বছর দৌড়ের উপরে ছিলাম, কোর্ট কাছারি থানা পুলিশ এবং পুলিশের অত্যাচার
পুলিশের বাড়ি আমরা খাইছি, আমরা দাবি করতে পারি এই দেশ আমাদের। আপনারা কারা ভোটের অধিকার চাইবেন? চিন্তা করছেন? কত বড় কথা। আমারে যারা পাঠাইছে তারা কিছু লেখছে আমাকে যে উনি এটা কি বললো। আসলে উনি কি বলছেন উনি নিজেও জানেন না। ওই যে প্রথম যে আমি গল্পটা বলছি, আমাদের রাজনীতিবিদরা এরকম তো, বুঝছেন, মানুষকে বোকা মনে করে মানুষ বুঝতে পারবে না। কেন উনি এই ধরনের বক্তব্য রাখছে এটা আমি আপনাদের সঙ্গে শেয়ার করব। এর আগেও কিন্তু উনি অনেক রকম বক্তব্য রাখছে, দাড়ি টুপি হুজুরদের নিয়ে, ইমাম সাহেবের নিয়ে পিছনে নামাজ পড়তে পারবেন না, মানে জামাতের ইমাম থাকলে, ছাত্র শিবিরের ইমাম থাকলে ওদের পিছনে নামাজ পড়া যাবে না, এই ধরনের অনেক কথাবার্তা বলছে। ওনার হাজবেন্ড কিন্তু বিখ্যাত রাজনীতিবিদ, উনিও কিন্তু ওই যে ইসলাম বিদ্বেষী অনেক কথাবার্তা বলছে। আমি জানি না ওনারা এই ধরনের কথা বললে কি অর্জন করতে চায়। এই যে প্রবাসী ভাই বোনেরা এই দেশের জন্য কিছুই করে নাই, ওনার সমস্ত বক্তব্য আমি শুনাইনি আপনাদেরকে, আপনারা দেখে নিয়েন। উনি বলতে চাচ্ছে এই যে প্রবাসে যারা যায় তারা নিজের জমি জামা বিক্রি কইরা বিদেশে যায়, ওইখান থেকে টাকা কামায় আইনা ওই ভাঙা ঘরটাকে ফেলে দিয়া ওইখানে বিল্ডিং করে, যা করে পরিবারের জন্য করে, দেশের জন্য কি করে। চিন্তা করছেন? এটা কোনো হিসাবের কথা? ওই যে আমার প্রথম গল্পের ওই রাজনীতিবিদের মতো হয়ে গেল না? আসলে মানুষকে বোকা ভাবা ঠিক বলেন আপনি? আপনি কি দেখেন নাই ম্যাডাম পলকের অবস্থা? হায় হায়, পলক কখন মাপ চাইছে? আপনি মনে করছেন ও নিজের ইচ্ছায় মাপ চাইছে? না না না, নেত্রীর আদেশ ছিল যে এক্ষুনি মাপ চাও, নাইলে তো সব শেষ হয়ে গেল। কারণ প্রবাসীরা শটডাউন করে দিছিল, কোনো টাকা পাঠাচ্ছিল না, ডলার পাঠাচ্ছিল না, রেভিডেন্স বন্ধ হয়ে যাওয়াতে আইসা মাপ চাইতেছিল পলক, বুঝছেন আপনি? 3-4 দিনই অবস্থা কাহিল করে দিছিল। আজকে যদি এই প্রবাসীরা এই কথাগুলো নিয়ে প্রতিবাদ জানায়, যদি বলে আমাদের কাছে ক্ষমা চাইতে হবে, নাইলে আমরা রেভিডেন্স পাঠাবো না, 3 থেকে 4 দিন, হায় 7 দিন, এর মধ্যেই কিন্তু জানেন মাফ চাইতে হবে। কেউ রক্ষা করতে পারবে না ম্যাডাম আপনাকে। আপনার দলের যে প্রধান উনিও আপনাকে রক্ষা করতে পারবে না, বহিষ্কার করে দিবে। তো প্রবাসীদের চাপে বহিষ্কার করে দিবে। এই ধরনের কথা বললেন না ম্যাডাম, ওনাদের অবদান বুঝেন না? আপনি কি এটা জানেন না ওনারা টাকা পাঠায়? যে ওনারা যে টাকা পাঠায় ব্যাংকের মাধ্যমে, ওই ব্যাংক যে ট্যাক্স কাইটা নেয়, ওই টাকা কোথায় যায়? ওইটাই তো এভিডেন্স, ওইটাই তো জমা হয়। এই যে বাংলাদেশের যত ইউটিউবার আছে, আমি শুদ্ধ, আমরা যেটুকু পেমেন্ট পাই ওইটা তো ডলারের মাধ্যমে পাই, ব্যাংকে যায়, ওইখান থেকে কত কাইটা রাখে। এই প্রবাসীদের মতো আমরাও কিন্তু রেভিডেন্স যোদ্ধা, এটা মাথায় রাখেন। এত অবহেলা করেন না। ওনাদের কি কোনো অবদান ছিল না 5ই আগস্টে অভ্যুত্থানে? ছিল ম্যাডাম, ভুলে গেলে হবে বলেন? ওনারা এমন দেশে প্রতিবাদ করছে, যে দেশে প্রতিবাদ করা মানে জানেন ওই যে ঝুলাইয়া দেওয়া। 54 জন ধরা পড়ছিল, খেয়াল করেন নাই? কে ধরাইছিল? প্রাক্তন প্রধানমন্ত্রী ফোন করে বলছিল অ্যাম্বাসেডরকে, বাংলাদেশ অ্যাম্বাসেডরকে, যে এদেরকে এখনই পুলিশে দাও। 54 জনকে নিয়ে গেছিল। আমাদের প্রধান উপদেষ্টা ডক্টর ইউনূস স্যার আইসা প্রথম কাজটা কি করছিল? এই 54 জনকে খালাস করছিল। ইতিহাসে এমন কোন ঘটনা কখনো ঘটে নাই, নজিরবিহীন ঘটনা। তো সেই ঘটনা কি আপনি দেখেন নাই? প্রবাসীরা কেন জেলে গেছিল? ওনারা এই জুলাই অভ্যুত্থানের সাথে ছিল, যে যেখানে ছিল সেখান থেকে, বিশেষ করে মালয়েশিয়া থেকে ভাই হাজার হাজার না ভাই লক্ষ লক্ষ প্রবাসী রাস্তায় নেমে গেছে। বাংলাদেশের না হলো তো 2 কোটি মানুষ বিদেশে থাকে, আর এই 2 কোটির সঙ্গে আপনি 3 জন 4 জন 5 জন করে ধরেন না, বাংলাদেশের অর্ধেক মানুষই তো প্রবাসীদের সঙ্গে জড়িত। তার মানে চিন্তা করছেন আপনি কাদেরকে আপনি এই আঘাতটা করলেন, কাদেরকে অবহেলা করলেন, কাদেরকে বললেন যে ওরা কারা, ওরা কেন ভোটের অধিকার চাইবে? আমরা রাজনীতি করি, আমাদের পিছনে পুলিশ বাইরাইছে, আমাদের জেলে দিছে, হাজতে দিছে, মামলা খাইছি। ভাই আপনাদের পেশা হইল কে রাজনীতি করা, আপনারা তো মামলা খাইবেন। ওরা কেন বিদেশ থেকে মামলা খাইব, পুলিশের বাড়ি খাইব? ওরা তো বাড়ি খাওয়ার কাজ করে নাই। আর আপনাদেরকে মামলা দিছে, পুলিশের বাড়ি দিছে কে? স্বৈরাচার শাসক। আর আপনাদেরকে এই যে দৌড়ের উপরে রাখছে, মামলার উপরে রাখছে, 16 বছর বাসায় ঘুমাইতে দেয় নাই, ধান খেতে ঘুমাইছেন। কার কারণে? একটা মাফিয়া চক্রের কারণে।
আপনারা ওই মাফিয়া চক্রের বিরুদ্ধে কথা বলেন, বলেন যে হ্যাঁ ওই মাফিয়া চক্র, ওই দল নিষিদ্ধ দল, ওরা ভোট দিতে পারবে না, এইটা বলেন। এইটা তো বলা উচিত, তাই না? যারা আপনাদেরকে দাবড়াইছে তাদের বিরুদ্ধে না বইলা প্রবাসীদের বিরুদ্ধে চলে গেলেন, এটা কোনো কাজ হইল ম্যাডাম? আপনি যে যুক্তিগুলো দিছেন এমন যুক্তি আমিও দিতে পারি, দিমু একটা। আপনাদের নেতা হ্যাঁ তারেক রহমান সাহেব, উনি কি প্রবাসী না? উনিও তো প্রবাসে, তাই না? তো প্রবাসীদের নিয়ে আপনি এই কথাটা কেন বললেন? আসলে আপনি বলছেন অন্য একটা অ্যাঙ্গেল থেকে, যেটা আমরা বুঝতে পারি। হ্যাঁ, ওই যে প্রথম গল্পটা যে বললাম না, জনগণ বুঝতে পারে নেতারা কি বলতেছে, জনগণ ক্লিয়ার এখন। কারণ কি ভাই জানেন? কারণটা আপনারা আগামীকাল বুঝতে পারবেন, একদম আয়নার মতো পরিষ্কার দেখতে পাবেন। এই যে জামাতে ইসলাম কালকে মহাসমাবেশ ডাকছে না, ওনাদের 7টা দাবি, এই 7টা দাবির মধ্যে একটা দাবি কি জানেন? প্রবাসীদের ভোটের অধিকার দিতে হবে, না হলে কোনো নির্বাচন হবে না, এই ধরনের ঘোষণা আসতেছে। এইটা ওনারা যাই না গেছে ভাই। প্রবাসী ভাই বোনদের ভোটের অধিকারের জন্য জামাতে ইসলাম, এনসিপি, চরমনাই পীর সাহেব ওনারাই প্রথম দাবি তুলছে একসঙ্গে যে ওনাদের ভোটের অধিকার দিতে হবে। এখন ঘটনা হয়েছে কি জানেন? এই যে ভোটের অধিকার সরকার তো দিবেই, দিলে কে ভোটটা পাবে বলেন? আপনার জন্য যে ফাইট দিল আপনি তো তাকেই ভোটটা দিবেন। প্রবাসীদের ভোটের অধিকার জন্য কে প্রথম মুখ খুলছে তারাই তো ভোট পাবে। ওইটাই হলো সবচেয়ে বড় দুশ্চিন্তা। 1 কোটি ভোটার, 1 কোটি প্রবাসী ভাই বোন ভোট দিতে পারবে। 2 কোটির উপরে বিদেশে আছে, ওনাদের সমস্ত পরিবার এখানে, ওনাদের পরিবার পরিজন এখানে, মা এখানে, বাবা এখানে, ওয়াইফ এখানে, ভাই ব্রাদার, মামা ভাইনা সব তো এখানে। ওইখান থেকে যদি বলে ও মা ও বাবা ও ভাইনা ভোটটা দিবি কিন্তু ওই জায়গায় যারা আমাদের ভোটের অধিকার আইনা দিছে, এইটাই হলো সবচেয়ে বড় দুশ্চিন্তার কারণ। হ্যাঁ, আমরা বুঝি ম্যাডাম, কেন বুঝুম না? আপনি যদি এই ভোটের অধিকারকে সাপোর্ট দিয়া কথা বলতেন তাহলে কিন্তু অনেক প্রবাসী ভাই বোন আপনাদের আছে। কিন্তু এই যে গত 16 বছরে বাংলাদেশ থেকে যে অনেক মানুষ কিন্তু পালায় গেছে, মামলা খায়া, মোকদ্দমা খায়া। এর মধ্যে বিএনপির আছে ভাই, জামাতের আছে, সিনিয়র শিবিরের আছে, অনেকেই ভাই জান নিয়ে পালায় গেছে, যার যেমন ভাবে সমর্থ আছে ওই অ্যাঙ্গেলে পালায় গেছে। আবার এই 5ই আগস্টের পর অনেকে ফেরত আসছে ভাই, কিন্তু ফেরত আইসা বিপদে পড়ে গেছে। তো দেখতেছে দেশের কি অবস্থা, ওদের মনের মধ্যে একটা প্রশ্ন, কি হইতে যাচ্ছে? কারণ আমরা সবাই তো এক জায়গায় আসতে পারি নাই, আমাদের ধান্দা অন্যরকম। ধান্দা বলতে আবার খারাপ অর্থে নিয়েন না, ধান্দা ওই যে হিন্দিতে বলে বিজনেস, বিজনেস ব্যবসাকে ধান্দা বলে। হ্যাঁ, আর এই ধান্দার সাথে যদি ভাই একটুখানি ধর্ম ঢুকাইয়া দেওয়া যায় তাইলে কিন্তু জৈমা ক্ষীর হয়ে যায়। যেমন দেখেন ভারতে 1 লিটার দুধের দাম 50 টাকা ইন্ডিয়ান কারেন্সি, আর 1 লিটার গোমূত্রের দাম 80 টাকা ইন্ডিয়ান কারেন্সি। চিন্তা করছেন? কারণ ওই যে ধান্দার মধ্যে একটু ধর্ম ঢুকাইয়া দিছে। গোমূত্র মানে মাতার মূত্র খাবে তারা, ধর্মের সাথে ধান্দা মিক্স করলে দেখছেন দুধের চেয়েও মূত্রের দাম বেশি হয়ে যায়। দেখেন ভারতের মিডিয়া এখন আমাদের গোপালগঞ্জ নিয়ে কিন্তু ওই যে ধর্মের মধ্যে ধান্দা ঢুকাইয়া দিছে। এখন ঠিক তেমনি গোপালগঞ্জ নিয়ে কিন্তু একটা ধান্দায় নাইমা গেছে ভারতের মিডিয়া, ভিউ ব্যবসায় নাইমা গেছে। ধান্দা মানে ব্যবসা, এটা মাথায় রাখেন। গোপালগঞ্জ নাম গোপাল, এই গোপালকে কৃষ্ণের আরেক নাম গোপাল। হ্যাঁ, রাধা কৃষ্ণের অনেকগুলা নাম, ওর মধ্যে গোপালও একটা নাম। তারা বলতেছে গোপালগঞ্জে সব সনাতনী মানুষ থাকে, ওইখানে আর্মি পুলিশ আক্রমণ চালাইছে। আজকে আবার শেখ হাসিনার একটা ভয়েস আসছে ভাই, উনি যা বলছে ভাই, আয় হায় হায় হায়, উনি তো বলতেছে 13 জনের উপরে নাই গোপালগঞ্জ থেকে, এবং আর্মি কিভাবে গুলি চালাইলো, এবং আর্মি রাত্রের অন্ধকারে ঘরে ঢুকা ঢুকা নাকি গুলি করতেছে। আহতের সংখ্যা গয়না কুলানো যাবে না, সবকিছু মিডিয়া চাইবা রাখছে। ইউনূস সরকার কোনো কিছুই প্রকাশ করতে দিতেছে না, এরকম অভিযোগ তুলছে। আবার ঠিক এর কাছাকাছি আরেকটা অভিযোগ পাবেন আমাদের বুদ্ধিজীবীদের। আর্মি কেন ওইখানে গুলি চালাইলো, ওরা কেন ওইখানে গেল? রাজবাড়ী যে এমন একটা জায়গা ওরা জানতো না, ওরা ইচ্ছা করে গেছে।
নির্বাচন পিছাইবার জন্য একটা গন্ডগোল বাঁধাইছে। এখন একটা রক তুলছে, নির্বাচন পিছাইবো। সরকার কি বলছে ভাই? নির্বাচন পিছাবে। নির্বাচন পিছাবে না, বরঞ্চ নির্বাচন আগায় আসতে পারে। হ্যাঁ, সব আয়োজন ভাই শেষের দিকে, তো নির্বাচন আগে আসতে পারে। আপনারা রেডি হন নির্বাচনের জন্য। দেখেন না, এনসিপি থাইমা আছে, পুরা গোপালগঞ্জে ঢুইকা তো বাইরে চলে আসছে। এখন আপনারা যতই তুচ্ছ তাচ্ছিল্য করেন, ওরা তো বলছে আবার গোপালগঞ্জে যাব, মারামারি করতে না। গোপালগঞ্জের প্রত্যেকটা বাড়িতে বাড়িতে ওনারা যায় ভোট চাইবে। ওনারা ওদিন যাবার সময় গোলাপ নিয়ে যাবে, প্রত্যেকের হাতে হাতে গোলাপ দিয়ে আসবে। গোপালগঞ্জের মন জয় করে আসবে। ওয়াদা করছে তো ভাই, ফিরাইতে পারবেন না। ওই যে দেখেন আজকে নারায়ণগঞ্জে চলে আসছে, এর আগে চলে গেছিল রাজবাড়ি যায় একটা ঘটনা ঘটাইছে। সার্জিস, এটা ঠিক হয় নাই, কিন্তু একদমই ঠিক হয় নাই। আমার ছেলে কিছুক্ষণ আগে এসে বলতেছে, আব্বু তুমি কি জানো? আমি কি, যারা বিবাহিত? আমি তো হ্যাঁ দেখলাম তো, অসুবিধা কি? কো আচ্ছা, বইলা চলে গেল। আমি আবার ডাকলাম, কি হয়েছে? কো না কিছু না। মানে মন খারাপ হয়েছে। অনেকের কমেন্ট দেখলাম যে যারা যে বিবাহিত এটা আমরা জানতাম না। ওইখানে স্লোগান কি তুলছে, রাজবাড়ির ভাবি যারা ভাবি, রাজবাড়ির ভাবি যারা ভাবি। ও যে শ্বশুর বাড়ির রাজবাড়ি, এটা আমি জানতাম না ভাই, বুঝছেন? তার মানে কি রাজবাড়ি থেকে আমাদের তাসনিম যারা নির্বাচন করবে নিশ্চয়ই, তাই না? ওই জন্য তো দেখলাম ভাই জনসমুদ্র, সবাই ভাবি ভাবি চিল্লাইতেছে। আর সার্জিস বুঝছেন, ওইটারে ক্যাশ করে ফেলাইছে। বললাম না, ওরা যে কোনো জিনিস নিজের দিকে নিয়ে আসতে পারে, নিজের পক্ষে নিয়ে আসতে পারে। হাসির তামাশা কইরা নির্বাচনের ভোট চাইয়া বেড়াইতেছে পুরা বাংলাদেশে। আগামীকাল 19 তারিখ, জানি না জামাতে ইসলামের মঞ্চে ওনারা আসবেন কিনা। নিশ্চয়ই আসবে। মুরব্বীরা যা বলে, বুদ্ধিমানরা তো সেইভাবেই চলে। এই ছেলেগুলা বুদ্ধিমান ভাই, বুঝে নিতে হবে আপনাকে। এরা বুদ্ধিমান না হইলে 5 মাস বয়স, মাত্র 5টা মাস মাত্র বয়স, কোথায় চলে গেছে? প্রত্যেকের মুখে মুখে আলোচনা। যে কোনো টক শোতে যায় দেখেন, ওদের নিয়েই আলোচনা হইতাছে, নেগেটিভ হোক আর পজিটিভ হোক। যারা নেগেটিভ আলোচনা করার, তারা তো গত 10 মাস যাবৎ কইরাই যাইতাছে। ইউনূস সরকারের তো বারবার বলছে, কি কারণে দেশের অন্ন ধ্বংস করতেছেন, এক্ষুনি গদি ছাইরা চইলা যান, এরকম তো বলছে। অসুবিধা কি? এগুলা সরকার শুনতে অভ্যস্ত। পিঠের চামড়া মোটা তো ভাই, মোটা, অনেক মোটা। এখন তো ওনাদেরকে ফাইট করতে হইতেছে দুইটা বড় দলের সঙ্গে। খেয়াল করে দেখেন, একটা নিষিদ্ধ দল, ওদের স্লোগানগুলো এখন চলে আইছে আরেকটা দলের মধ্যে। এই স্লোগানগুলা পরিত্যাগ করতে হবে। এই ধরনের স্লোগানে দূরত্ব শুধু বাড়তেই থাকবে। এখানে স্লোগানের মধ্যে ব্যক্তি আক্রমণও হয়েছে। হ্যাঁ, তারেক রহমান সাহেবকে খুব নোংরা ভাবে আক্রমণ করা হয়েছে। আমার কথা কি জানেন, আপনারাও ওই নোংরা ভাষাই আক্রমণ করেন ব্যক্তিকে, কিন্তু কোন দলকে করেন না। রাজাকার, আল বদর এইসব সিল মারতে চান, তাহলে লোকে কি বলবে? হায় হায়, এগুলো তো সবই আওয়ামী লীগের ভাষায় কেন ওরা কথা বলতেছে? আমরা মিডিয়াতে ভাই অনেক কিছু দেখছি, তাই না? গত 16 বছর কেন 54 বছরই দেখাইছি। মিছিলের শেষে যায় যখন সাংবাদিকরা জিজ্ঞাসা করে যে আপনি কার মিছিলে আসছেন, নাম বলতে পারে না। কোন দলের মিছিলে আসছে, নাম বলতে পারে না, এবং বইলা দেয় 200 টাকা দিবে, 500 টাকা দিবে। এগুলো শুনছি তো ভাই। এগুলো কইরা আসছে অতীতের সমস্ত রাজনীতিবিদরা। ওই যে প্রথম যে গল্পটা বললাম, জনগণকে যারা চুতিয়া মনে করে, বোকাচোদা মনে করে, তারাই কিন্তু ওই রাজনীতিগুলো এখনো কইরা যাবে। মানুষ কই বোকাই মনে করতেছে তারা। কারণ কি, এই সোশ্যাল মিডিয়ার সাথে তাদের কোনো যোগাযোগ নাই। তারা এই বর্তমান যুগের সাথে কোনো যোগাযোগ নাই। তারা নিজেরা মনে করতেছে যে খুব বড় পাওয়ারফুল। ভাই, পাওয়ারফুল সত্যি, আপনারা পাওয়ারফুল, কিন্তু পাওয়ারফুল হইলে কি হবে? 16 বছর তো এই পাওয়ারটা আপনাদের সঙ্গে ছিল, কিন্তু সেটা কাজে লাগে নাই। কেন কাজে লাগে নাই আমি বইলা দেই। আর এই যে জুলাই গণ অভ্যুত্থানটা কেন হয়েছে সেটা বইলা ভিডিওটা শেষ করে দিতেছি। ভাই, এখানে ইমানের ব্যাপার। নীতি আদর্শ ঠিক না থাকলে, ইমান ঠিক না থাকলে, রবের উপরে যদি ভরসা না থাকে, আপনি কোনো কিছুই সাকসেসফুল হইতে পারবেন না। ওই ইমানই জোরটা লাগবে। জুলাই গণ অভ্যুত্থানে এত বড় মাফিয়ার সাথে ওরা কেন সাকসেসফুল হয়েছিল জানেন? ওদের ইমানই জোর ছিল।
ওদের আদর্শের উপর, ওদের নীতির উপরে ওদের 100% ভরসা ছিল। ওই ভরসা থেকে যে পাওয়ারটা আসে ভাই শরীরে, ওই পাওয়ারের কাছে গুলি কিছু না, বুলেট কিছু না। ওইটা তো প্রমাণ করে দিছে জুলাই গণ অভ্যুত্থানের সাইড। নীতি আদর্শ যদি না থাকে, ইমান যদি না থাকে, রবের উপরে যদি ভরসা না থাকে, তাহলে আপনি কিচ্ছু দর্শক আলোচনা শুনে বুঝতে পেরেছেন। আমি জানি না পাপিয়ার এটা কি নিজস্ব বক্তব্য নাকি দলীয় বক্তব্য। দলীয় বক্তব্য এটা ক্ষমা চাইতে হবে দলের সিদ্ধান্তে, আর যদি ব্যক্তিগত হয় তাহলে বহিষ্কার হতে পারেন। কারণ প্রবাসীদেরকে নিয়ে এমন বক্তব্য আমি মনে করি না বিএনপির এটা কেন্দ্রীয় কোনো সিদ্ধান্ত থাকতে পারে। দেখেছিলেন আপনারা বলে এখানে আলোচনা শুনেছেন যে প্রবাসীদেরকে নিয়ে আওয়ামী লীগও এমন মন্তব্য করে নাই, এই নেত্রী যে মন্তব্য করেছে, তাহলে অবশ্যই এটা যদি তার নিজস্ব বক্তব্য হয় তাহলে তার বহিষ্কার সংকোচ করতে হবেই তাকে। আর যদি দলীয় সিদ্ধান্ত হয়, দলীয় সিদ্ধান্তে তিনি কথা দল তাকে বলতে বলেছে, তাহলে হয়তো বা দল আর একটা নাটক সাজাবে যে আপনি ক্ষমা চান। এছাড়া কিন্তু পাপিয়ার আর কোনো পথ খোলা থাকবে না, কারণ সরকার বাধ্য করবে। কারণ সরকার হয়তো বা প্রবাসীরা যদি বেশি রকমের আন্দোলন করে তাহলে তাকে গ্রেফতারও করতে পারে সরকার, কারণ সরকার প্রবাসীদের কাছে দায়বদ্ধ, এটা মনে রাখতে হবে। সরকার না, শুধু এই দেশটাই প্রবাসীদের কাছে দায়বদ্ধ। প্রবাসীরা তারা সব কিছু ছেড়ে তারা কাজ করে, যদিও নিজের ফ্যামিলির জন্য কাজ করে, তার ফ্যামিলির কাজটা দেশের উন্নয়নের কাজে লাগে।